আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভর্তি পরীক্ষায় আমাদের সাজেশন এবং আমাদের এর আগে যে ক্লাসটা নিয়েছি সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছিল। সাধারণত হয় কি, আমরা যে সাজেশন গুলো মেক করি বা আমরা যে ভিডিও গুলো দিই সেখান থেকে যে সাধারণ জ্ঞানের যে কন্টেন্ট গুলো থাকে বা যে সাধারণ জ্ঞানের অংশ থাকে সেখান থেকে তেমনটা প্রশ্ন আসে না। মাশাআল্লাহ, এবার আমরা অনেক কমন পেয়েছি। পরিশ্রম কারোর সাথে কখনো বেইমানি করে না, তথা কষ্ট পরিশ্রম কারোর সাথে কখনো বেইমানি করে না। আমরা পরিশ্রম করেছি, আমি অনেক কষ্ট করেছি। এইজন্য আমরা সাধারণ জ্ঞান থেকে এবছর অনেক ফল পেয়েছি বা অনেক প্রশ্ন কমন পেয়েছি। সো আপনারা যদি একটু পরিশ্রম করেন, একটু যদি সাথে লাগে থাকেন তাহলে কিন্তু বিজিবি রিটেন একটা চাঙ্গা নম্বর অর্জন করা যাবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা নমুনা বা ডেমো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তথা একটা নমুনা বিজিবি রিটেনে কিরকম আসলে প্রশ্ন আসতে পারে তারই আলোকে আমরা আজকের এই ভিডিওতে একটা ডেমো বা নমুনা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে যে প্রশ্নরা বা যে ইয়াটা নিয়ে কনটেন্টটা নিয়ে আলোচনা করা হবে এটা আমরা বিগত বছরগুলোতে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এবছর যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকে ধারণা নিয়ে এই সাজেশনটা তৈরি করছি এবং যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা এই প্রশ্নগুলো বা আজকে এই ডেমো ভিডিওটা তৈরি করতেছি। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা হাতে ব্যথা থাকলে তা করার কোনো প্রয়োজন নেই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১০৪তম রিক্রুট ব্যাচ ভর্তি পরীক্ষা ২০২৫ সময়ে প্রায় ২ ঘন্টা ৩০ মিনিটের মতো থাকে, পূর্ণমান ১০০। অনেকেই বলেন যে ভাইয়া ৪৫ মার্কেরও তো পরীক্ষা হয় না। সাধারণত ১০০ মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিগত বছরগুলোতেও ১০০ মার্কের পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, ৪৫ মার্কের পরীক্ষা হয়। তবে সেটা খুবই কম। ১০০ মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আমরা ১০০ মার্কের সম্পূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এর মাঝে যদি ৪৫ মার্কের পরীক্ষা হয় তাহলে আমাদেরই ভালো। কারণ ১০০ মার্কের যদি আমরা ফুল বিষয়টা নিয়ে আলোচনা করি সেখান থেকে কম যদি আসে তাহলে অবশ্যই আমাদের ভালো না। আর যখন আমরা কম জিনিস নিয়ে পড়ালেখা করব, ছোট্ট একটা ইয়ার মধ্যে থাকবো তখন বড় জিনিসটাকে কিন্তু আমরা মাইনে নিতে পারব না। কেমন? পরীক্ষা অনুষ্ঠিত ২০২৫। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা অধ্যায়টা বা বাংলা সাবজেক্টটা। বাংলা থেকে এরকম আসলে প্রশ্ন আসতে পারে। বাংলা যদি আমরা প্রথমত আলোচনা করি তাহলে বাংলার প্রথমত আমাদের যে ১ নং দাগে যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটা অনুচ্ছেদ লিখতে বলতেছে সেটা হলো বিজিবি সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো। বিজিবি সম্পর্কে কি তা লিখতে হবে? বিজিবি সম্পর্কে আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। এই অনুচ্ছেদটা আমি এখানে দেই নাই। কারণ একেকজন একেকভাবে অনুচ্ছেদ লিখতে পারে। সো আমি যেটা অনুচ্ছেদ লিখব সেটা আপনার পছন্দ নাও হতে পারে। সো এজন্য আপনাদের করণীয়, যেহেতু আপনারা দাখিল, আলিম এগুলো পাস করছেন, অর্থাৎ দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি এগুলো পাস করছেন, তার মানে আপনার অনুচ্ছেদ সম্পর্কে একটা ভালো মোটামুটি ধারণা রয়েছে। সো আপনি যদি আপনার জায়গা থেকে একটু ভালো করে অনুচ্ছেদটা লিখতে পারেন বা আপনার মতো করে একটা অনুচ্ছেদ লেখেন তাহলে অনেক বেটার হয় আমার চাইতে। ২ নং দাগে যেটা ছিল আমাদের সেটা হলো বানান আরকি শুদ্ধ লিখুন। মানে যেটা শুদ্ধ বানান হবে সে এখানে কয়েকটা প্রদত্ত শব্দ দেওয়া থাকবে। তার আরকি শুদ্ধ বানানগুলো আপনাকে লিখতে হবে। তো প্রথমত আমাদের কিতা দেওয়া রয়েছে? ১ম এ দেওয়া রয়েছিল ভীষণ। এই ভীষণের এখানে দন্তন্য ন হবে না, এখানে হবে মূর্ধন্য ন। কেমন? তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ন ভীষণ। আর এখানে ঋষিকার না দীর্ঘিকার হবে ভীষণ। দ্বিতীয়ত রয়েছে আমাদের মাস্টার। মাস্টার এখানে বানানটা ভুল দেওয়া রয়েছে। মা দন্তের শ টয় আকার বয় বিন্দু র হবে পাঁচটি। কেমন? এরপর হলো প্রতিষ্ঠাঠান। এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে হবে প্রতিষ্ঠান উচ্চারণটা বা বানানটা হবে প্রতিষ্ঠান। তাহলে সঠিক অ্যান্সার কি? প্রতি পেটকাটা মধ্যাহ্ন ষয় ঠয় আকার আর হলো দন্ত ন। অত্যাক্তি এর সঠিক যেটা হবে সেটা হলো অত্যুক্তি। দেন বলছে হলো ইতস্তত, এর আরকি যেটা শুদ্ধ হবে সেটা হলো ইতস্তত। এরপর হলো আহ অদিতি, এর সঠিক অ্যান্সার হবে অদিতি। কেমন? ওকে। এরপর ৩ নং দাগে আমাদের যেটা দেওয়া রয়েছে প্রিয় বন্ধুরা, ৩ নং দাগে রয়েছে আমাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে। আমি এর আগের ক্লাসটাতে বলছিলাম যে ব্রো এখানে আপনাদের সমাসও আসতে পারে, তারপর হলো আমাদের বাক্য শুদ্ধিকরণ সেগুলো আসতে পারে, কিংবা হলো ইয়াগুলো রয়েছে যে বাগধারাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আসতে পারে। সো তার এই ধারাবাহিকতা এখানে আমাদের কি বলছিল, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখান থেকে আমাদের এই কোশ্চেনটা দিয়েছে। তো এখানে প্রদত্ত শব্দ, তারপর হলো ব্যাস বাক্য এবং হলো সমাসের নাম। আমি ভাঙায় দিয়েছি যেন প্রিয় ভাই এবং ছোট্ট বোনটি সেটা তোমরা এগুলো বা আপনারা এগুলো ভালো করে বুঝতে পারেন। কেমন? প্রদত্ত শব্দ এখানে যেটা দেওয়া থাকবে সেটা হলো মধুমাখা। এখানে ক, খ, গ, ঘ এভাবে থাকতে পারে। সো আপনারা এভাবে বক্স দিয়েও আঁকতে পারেন। বক্স দিয়ে আঁকার কোনো প্রয়োজন নেই। আমি কনটেন্টটা বা স্লাইডটা যেন ভালো দেখা যায়, সুন্দর দেখা যায় এজন্য এখানে বক্স দিয়েছি। আপনারা ক দেবেন, দিয়ে মধুমাখা লিখবেন। এখানে একটা তীর চিহ্ন দেবেন, তারপর দেবেন মধু,
দিয়ে মাখা, আবার তীর চিহ্ন দিয়ে লিখবেন হলো তৃতীয় তৎপুরুষ সমাস। কেমন? উপরে যদি প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম এভাবে লেখেন। যদি সময় থাকে তাহলে এভাবে লিখতে পারেন। অথবা ওই ক নম্বর দিয়ে মধুমাখা, তারপর তীর চিহ্ন দেবেন, তারপর ব্যাস বাক্যটা, তারপর সমাসের নাম লিখবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে গা। দ্বিতীয়ত বছর হলো শতাব্দী। শতাব্দী এর ব্যাস বাক্য হলো শত অব্দের সমাহার। এর সমাসের নাম হলো দ্বিগু সমাসার। দ্বিগু সমাস আরকি। সো এইরকম যে সমাসগুলো রয়েছে সেগুলো আপনারা একটু ভালো করে দেইখা যাবেন। সমাজ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু, অর্থাৎ বিগত বছরগুলোতে যে সমাসগুলো এসেছিল, কিংবা আপনার অ এসএসসি লাইফে যে সমাসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমাসগুলো পড়লে ইনশাআল্লাহ আইয়া যাবে। আমি এখানে কঠিন, কঠিন সমাসগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের পরীক্ষায় এত কঠিন, কঠিন সমাস আসবে না। আপনাদের পরীক্ষায় সহজ, সহজ সমাসগুলোই কিন্তু আসবে। কেমন? দেন ৪ নম্বর দাগে আমাদের যেটা দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা অনুবাদ, অর্থাৎ ট্রান্সলেশন থেকে এখানে দিয়েছে। এখানে যে অনুবাদটা দেওয়া রয়েছে এটা সাধারণত আপনাদের এত কঠিন অনুবাদ আপনাদের পরীক্ষায় আসবে না। আপনাদের পরীক্ষায় সহজ, সহজ অনুবাদগুলোই আসবে। আমি এখানে আপনাদের ট্রান্সলেশনও থাকতে পারে। প্রতিটা সেন্টেন্স আলাদা, আলাদা করে ট্রান্সলেট থাকতে পারে, কিংবা একটা প্যাসেজ দেওয়া থাকবে, বলবে যে আপনাকে অনুবাদ করে লিখুন। সো এখানে অনুবাদটা আছে, এই যে ইংরেজিটা, দেন নিচে বাংলাটা দেওয়া রয়েছে। আপনারা একটু ভালো করে আ চোখ বুলায় নেন। কেমন? এরপর ৫ নং দাগে আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো একটা আ পত্র লিখুন। পত্র তো লিখতে পারেন, তাই না? বর্তমান তো চিঠিপত্রের যুগ নাই। সবাই ফেসবুকে আরকি মেসেঞ্জারের যুগ বর্তমান। সো হয়তো মেবি চিঠিপত্র আপনারা ভুইলা যেতে পারেন। আপনারা একটা কষ্ট করে কাজ করবেন, সেটা হলো ৯ম, ১০ম শ্রেণী কিংবা ৮ম শ্রেণীর বাংলা ২য় বইটা নেবেন। সেখানে পত্র লিখনের বিস্তর আরকি ব্যাখ্যা দেওয়া রয়েছে। পত্র কিভাবে লিখতে হয়, কিভাবে কাকে পত্র লিখতে হয়, সেই পত্র যদি আপনারা একটু দেইখা নেন বা তোমরা একটু দেইখা নাও, তাহলে পত্র লিখন সম্পর্কে পত্র লিখন এটা সম্পর্কে আর কোনো ঝামেলা আরকি হবে না, বা পত্র লিখন এটা আপনারা খুব ইজিলি লিখতে পারবেন। সো এখানে বলা হলো পহেলা বৈশাখ উদযাপনের বর্ণনা দিয়ে আপনার বিদেশি বন্ধুকে একটা পত্র লিখুন। যদিও আমার বিদেশি বন্ধু নাই, আপনাদের যদি থাকে তাদেরকে লিখতে বলবে। এখানে শুধু পহেলা বৈশাখ যে থাকবে এমনটা না। অন্যান্য অনেক বিষয় থেকে কিন্তু আপনাদের এখানে পহেলা বৈশাখ মানে পত্রটা লিখতে বলতে পারে। সো আপনারা একটু যদি কষ্ট করে এই পত্রটা লিখনটা শিখে নিতে পারেন, তাহলে এগুলো আমরা বাঙালি বানায় মেলায় লিখব। সো প্রিয় বন্ধুরা, বাংলাতে আমাদের টোটাল ৫ টা পয়েন্ট ছিল। প্রথমত ছিল অনুচ্ছেদ লিখুন, দ্বিতীয়ত আমরা যেটা দেওয়ার চেষ্টা করি সেটা হলো শুদ্ধ বানান, তৃতীয়ত ব্যাস বাক্য সহ সমাস, চতুর্থ অনুবাদ, এবং হলো পঞ্চম হলো আরকি একটা পত্র লিখুন। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে, "ব্রো, আমি যে পরীক্ষা দেব সেখানে কি এই ৫ টা টপিকে থাকবে?" না, কখনোই না। কারণ একেক সময় একেক রকম আসতে পারে। আপনারা আমরা এই ক্লাসগুলো হলো ডেমো, বা এই ক্লাসগুলো হলো নমুনা ক্লাস বা প্রস্তুতিমূলক ক্লাস। এই ক্লাসগুলো করলে হবে কি, আমরা এখানে ৫ টা পয়েন্টে দেওয়ার চেষ্টা করেছি, ৫ টা টপিক দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের পরীক্ষায় হয়তো অনুচ্ছেদ থাকতে পারে, তারপর একটা আরকি অনুবাদ থাকতে পারে, বা একটা সিডি থাকতে পারে। অথবা দেখা গেল যে সমাস, বাচক এগুলো নাই, শুদ্ধ বানান নাই। যেহেতু আমাদের এই ক্লাসগুলো হলো প্রস্তুতিমূলক ক্লাস, তাই আমরা একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করব। কেমন? ওকে। দেন আমরা ইংরেজি যে আমাদের ইয়েটা রয়েছে, অধ্যায়টা রয়েছে, বা ইংরেজির যে চ্যাপ্টারটা রয়েছে সেই ইংরেজি চ্যাপ্টারটাতে যাই। ইংরেজি চ্যাপ্টারে ১ম যে কনটেন্টটা রয়েছে, বা ১ম যে অধ্যায়টা রয়েছে, এখান থেকে যেটা আমাদের আইছে, প্রথমত রয়েছে হলো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। সো প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনাদের যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ভালো থাকে তাহলে সেটা একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করবেন। আর যাদের মুখস্থ বিদ্যা আছে, যেমন আমার মুখস্থ বিদ্যা আমি একটু বেশি করে ফলো করতাম। আ সো মুখস্থ বিদ্যা থাকলেও কোনো সমস্যা নেই। যদি প্যারাগ্রাফটা একটু ভালো করেও লিখতে পারেন, কিংবা একটু ক্রিয়েটিভ তথ্য দিয়ে লেখেন, তাহলে প্যারাগ্রাফে একটা চাঙ্গা নম্বর অর্জন করা যাবে। কেমন? ওকে। দেন ২ নং আমাদের যেটা দাগ রয়েছে, ২ নং দাগে বলছিল অপোজিট ওয়ার্ড লেখো। অপোজিট ওয়ার্ডে এখানে আপনাদের ফিল দ্য ব্ল্যাংকস ও থাকতে পারে, অপোজিট ওয়ার্ডও থাকতে পারে। এটা সিওরও না। আপনারা সব বিষয়ে একটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন যেন ভালো হয় পরীক্ষা। অপোজিট ওয়ার্ডের প্রথমত এ নম্বর হলো সফট, এর অপোজিট হলো হ্যান্ড, নেভার, অলওয়েজ, ওপেন, ক্লোজ, ডিফিকাল্ট, ইজি। এই হলো ৪ টা অপোজিট ওয়ার্ড। এখানে আপনাদের ৫ টাও থাকতে পারে। কেমন? ৩ নং দাগে বলছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানেও আমাদের অনুবাদ থেকে আইছে। সো আমরা যদি একটু অনুবাদগুলো দেখার চেষ্টা করি, অনুবাদগুলো মেবি এইদিকে আছে। হ্যাঁ, এই যে অনুবাদ এইদিকে দেওয়া একটা আরকি প্যারাগ্রাফের মতো অনুবাদ দেওয়া রয়েছে। সো আপনারা এই অনুবাদটা একটু ভালো করে দেখে লন, কিংবা স্ক্রিনশট দিয়ে, আরে কিতা হলো? কি একটা অবস্থা! ওকে। এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আ খুবই গুরুত্বপূর্ণ একটা অনুবাদ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন পরীক্ষায় এই অনুবাদটা অনেকবার এসেছিল। সো সেই অনুযায়ী আমি এই অনুবাদটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু অনুবাদগুলো
ভালো করে পইড়া যাবেন। কেমন? অলরাইট। ওকে। এটা হলো আমাদের ইংরেজির অধ্যায়। ইংরেজি থেকে ৩ টা পয়েন্ট ছিল অর্থাৎ ৩ টা টপিক ছিল। প্রথমত ছিল আমাদের একটা প্যারাগ্রাফ, দ্বিতীয়ত অপোজিট ওয়ার্ড লেখো এবং তৃতীয়ত আমাদের অনুবাদ থেকে কিন্তু আইছে। এরপর আমরা গণিত বিভাগটা দেখতে পাচ্ছি, অর্থাৎ গণিত অধ্যায়টা দেখতে পাচ্ছি। গণিত থেকেও মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করার জন্য দিয়েছি। সো আপনারা যদি এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষার হলে কিংবা আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন কিন্তু আমাদের অনেক ভালো হবে। এখানে আমি বেশ কয়েকটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমাদের পরীক্ষায় কি এতগুলো অঙ্ক আসবে? কখনোই এতগুলো অঙ্ক আসবে না। খুবই অল্প অঙ্ক আসবে। ২ থেকে ৩ টা অঙ্ক আসতে পারে। যেহেতু আমরা প্রস্তুতি নিচ্ছি, তাই আমরা সব বিষয়ের উপর প্রস্তুতি নেব। এখন বলতে পারেন যে, "ভাইয়া আপনি ২-৩ টাই অঙ্ক কেন দিলেন না?" দেখুন আমি কিন্তু ভিডিওটার শুরুতে একটা কথা বলছি। সেটা হলো যে, আপনি যদি আগে থেকে ছোট্ট একটা বিষয়ের দেখে যদি আপনি লক্ষ্য করেন তাহলে সাপোজ একটা উদাহরণ দেই এখানে। সেটা হলো আপনি একটা আপনি একটা রুমে বন্দি আছেন অনেকদিন থেকে। ওই রুমটা থেকে আপনি বাইরের একটা জানালা রয়েছে। ওই জানালা থেকে পৃথিবী যতটুকু দেখা যায় আপনি ঠিক অতটুকুই দেখতেছেন। তাহলে আপনি তখন মনে করবেন যে আসলে পৃথিবীটা মনে হয় আমি জানালা দিয়ে যতটুকু দেখতেছি অতটুকুই পৃথিবী। আসলে কিন্তু পৃথিবী আপনি জানালা দিয়ে যতটুকু দেখতেছেন অতটুকু পৃথিবী না। পৃথিবীটা কিন্তু বিশাল। আপনি যদি বাইরে থেকে দেখেন তাহলে দেখবেন পৃথিবীটা বিশাল। আর ওই রুমের ভেতর থেকে আপনি জানালা দিয়ে ঠিক ওইটুকুই দেখতে পারছেন। আমরা বাহির থেকে দেখবো তথা বিশাল জায়গাটি দেখবো এবং পরবর্তীতে যদি আমাদের ছোটখাটো আসে তাহলে কিন্তু আমরা সেটা কভার করে নিতে পারবো। আর ১ম থেকেই যদি আমরা ছোটখাটো দেখে ইউজ হই মানে ছোটখাটো দেখে যদি অভ্যস্ত হই তাহলে কিন্তু পরবর্তীতে বড় জিনিসে গিয়ে আমরা হাউ খেয়ে যাবো। এখানে বলছে হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ হলো ৩০ মিটার। এর চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির তাহলে ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফলের অঙ্কগুলো আমরা করতে বেহুশ হইয়া গিয়েছিলাম একসময়। বাট এখন এমন একটা সিচুয়েশন এসে গিয়েছে সেটা হলো আইসিটির ওই আ হেক্সাডেসিমেল, বাইনারি এগুলো করতে এগুলো আমরা ভুইলা গেছি। নদী নৌকার অঙ্ক করতে এগুলো আমরা ভুইলা গেছি। অ্যাকাউন্টিং এর এই যে জাবেদা, খতিয়ান, রাওমিল করতে এগুলো ভুইলাই গেছি। বাট এগুলো যদি একটু চর্চা করি তাহলে অনেক ভালো হয়। আপনি একটু সমাধানের দিকে লক্ষ্য করেন। আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? ৪০ গুণন ৩০। আমরা জানি ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেমন? এখানে আমি সূত্রটা আলাদা করে এই কি হলো? সূত্রটা এখানে আলাদা করে দেই নাই। আপনারা যদি চান যে সমাধান আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপর আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো ৪০ গুণন ৩০ সমান হলো ১,২০০ বর্গ মিটার। কেমন? ওকে। এইদিকে আমাদের বাকি কনটেন্টটা রয়েছে এই যে রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ৪০ প্লাস ১ যোগ ১ মিটার সমান হলো ৪২ মিটার। তাহলে রাস্তাসহ বাগানের প্রস্থ কত হবে? ৩০ যোগ ১ যোগ ১ তাহলে কত হবে? ৩২ মিটার। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল কত হবে তাহলে? ৪২ গুণন ৩২ আমরা যে যেটা আর কি পাইলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হলো ৩২ এই দুইটা আর কি দৈর্ঘ্য হলো ৪২ আর হলো প্রস্থ ৩২ সমান হলো ১,৩৪৪ বর্গ মিটার। এখানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ৪০ আমরা কিন্তু আমাদের ওখানে দেওয়াই রয়েছে ৪০ তাই না? এই দোকানে এখানে দেওয়া রয়েছে কত ৪০ বাগানের দৈর্ঘ্য ৪০ এবং প্রস্থ হলো আমাদের ৩০ কেমন? ওকে। এখানে ১ আর ১ আমরা কই পাইলাম? এখানে ১ আর ১ আমরা এই জায়গায় পাইলাম যে এর চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা আছে। বুঝতে পেরেছেন? চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা আছে। তো সেখান থেকে আমরা এখানে বহাই দিয়েছি। এখন রাস্তার ক্ষেত্রফল হলো ১,৩৪৪ এবং মাইনাস হলো ১,২০০ সমান আমাদের কত হয়? ১,০৪৪ ১৪৪ বর্গমিটার। এটা হলো আমাদের এখানকার উত্তর। ২ নম্বর প্রশ্নটিতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো ৭৪ বছর। তাদের বয়সের অনুপাত ১০ বছর আগে ছিল হলো ৭:২ কত? ৭:২। ১০ বছর পর বয়সের অনুপাত কত হবে তাহলে? ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? X বছর। পুত্রের বর্তমান বয়স ৭৪ মাইনাস X বছর। শর্তমতে X মাইনাস ১০ অনুপাত ৭৪ মাইনাস X মাইনাস ১০ ইকুয়াল টু ৭ অনুপাত ২। তাহলে এটা যদি আমরা আর কি ক্যালকুলেশন করি এর সঠিক অ্যান্সারটা হবে ৫২। কেমন? এই যে এটা আমরা অনুপাত মানে ভাগ
উপরে আমাদের x-10 আমরা এখানে উপরে বসাই দিয়েছি। আর এখানে 74 থেকে 10 বাদ দিলে হয় 64, আর x বসাই দিয়েছি। এই যে 7 অনুপাত 2, এই যে 7:2 এখানে আমরা বহাই দিয়েছি। তাহলে হয় 2x - 20 সমান হলো 488 - 7x। কেমন? এখানে আর কি এই যে আড়াআড়ি গুণ হয়েছে। এই যে x গুণন 2, 2x 10 দুগুণ 20, এই দিক দিয়ে যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে এখানের যে 64 রয়েছে এই 64 আর হলো এই যে 7 উপরিকার 7 গুণন করলে হয় 488 448, আর হলো এই যে 7 আছে আর হলো x আর হলো 7 গুণন করলে হয় 7x। কেমন? এখানকার সঠিক অ্যান্সারটা যেটা হয়, সঠিক অ্যান্সার বলতে এখানে x টা এখানে জানি বোল্ড হয়েছে। আচ্ছা যাই হোক। এখানে চাইলে আপনারা আরো ২-১ টা লাইন বাড়াইতে পারেন। যেমন এক্স গুলো এইদিকে মানে এক্স গুলো এইদিকে আর শুধু সংখ্যাগুলো এইদিকে আনতে পারেন। আমি একবারে কইরা দিয়েছি। আপনারা চাইলে একটু এখানে ২-১ টা লাইন বাড়াইতে পারেন। তাহলে এখানে এক্স শুধু হবে এক্স সমান 468, অর্থাৎ এখানে এই যে 448 আর হলো 20 যোগ হলো 468 ডিভাইডেড বাই 9, এই 9x যে এটা 9 ছিল, এটা ভাগ করলে হয় আর আমাদের 52। পিতার বর্তমান বয়স 52 এবং পুত্রের বর্তমান বয়স 74 - 52 বা 22 বছর। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 52 যোগ 10 অনুপাত 22 যোগ 10। কেমন? তাহলে এর সঠিক অ্যান্সারটা কত হয় আমাদের? প্রিয় বন্ধুরা, এর সঠিক অ্যান্সার হয় 62 অনুপাত 32। এটা আর কি ভাঙাইলে বা কাটাকাটি করলে যেটা হয় সেটা হলো 31 অনুপাত 16। 16 দুগুণ যেটা হয় সেটা হলো আমাদের 32 হয়, আর 31 দুগুণ কত হয়? 62 হয়। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের 31 অনুপাত 16। কেমন? ওকে। ৩ নম্বর প্রশ্নতে আমাদের এখানে প্রিয় বন্ধুরা যেটা বলছে সেটা হলো, একটু ৩ নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করেন। a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হলে a b এর মান কত? মান নির্ণয় থেকে এই অঙ্কটা আমাদের দিয়েছে এখানে। মান নির্ণয়ের অঙ্ক আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো a কিউব মাইনাস b কিউব সমান কত? 513। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হলো সূত্র, সমান কত? 513। a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান কই? 3। এই দেখুন a মাইনাস b এর মান কত? 3। এখানে a মাইনাস b হবো, a মাইনাস b সমান 3 প্লাস এখানে সূত্রে 3 রয়েছে ইনটু ab আমরা এখানে বসাইলাম। a মাইনাস b এর মান কত? 3 সমান হলো 513। তাহলে 3 এর উপর কিউব দিলে কত হয়? 27 প্লাস 9ab 3 3 9 ab সমান হলো 513। এটা জাস্ট এদিকে আনবো। 9ab সমান হলো 513 মাইনাস 27। এটাকে যদি আমরা ইয়া করি, অর্থাৎ এটা যদি আমরা মাইনাস করি তাহলে হয় 486, আর এই 9 দিয়ে ভাগ দেবো, সমান আনসার হলো আমাদের 54। মান নির্ণয়ের অঙ্কগুলো সহজ রয়েছে, তথা তুলনামূলক সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করলে শেষ সময়ে তাহলে আমাদেরই ভালো হবে। ৩ জন পুরুষ এবং ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। ভালো কথা। তাহলে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ওই কাজটি করতে কতদিন সময় লাগবে বা কতদিনে করতে পারে? সমাধানে দেখে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। এখানে বলছে হলো ৫ জন বালকের কাজ সমান কত? ৩ জন পুরুষের কাজ। এই যে ৩ জন পুরুষ এবং ৫ জন বালক। কেমন? তাহলে একজন বালকের কাজ সমান কতজন? 3/5 সমান ১০ জন বালক। ১০ জন বালকের কাজ সমান কত হবে? ৩ গুণন ১০ ডিভাইডেড বাই ৫। তাহলে এটাকে কাটাকাটি করলে হয় ৬। সুতরাং ৪ জন পুরুষ ও ১০ জন বালক সমান ৪ যোগ ৬ সমান ১০ জন পুরুষ। ৩ জন পুরুষ কাজটি করে ২০ দিনে। তাহলে একজন পুরুষ কাজটি করে ২০ গুণন ৩ দিনে, তাই না? ১০ জন পুরুষ কাজটি করে ২০ গুণন ৩ ডিভাইডেড বাই ১০। এটাকে কাটাকাটি করলে আমাদের যেটা হয় সেটা হলো ৬ দিন। উত্তর কিন্তু প্রিয় বন্ধুরা ৬ দিন হবে। কেমন? ৬ দিনে আমাদের ৪ জন পুরুষ ও ১০ জন বালক মিলে ওই কাজটি ৬ দিনে করতে পারবে। গণিত থেকে টোটাল আমি এখানে ৪ টা অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। এই অঙ্কগুলো যদি আপনারা একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করেন এবং শেষ সময়ে যদি আমাদের সাজেশন কিংবা আপনাদের হাতের কাছে যে বইটা রয়েছে সেই বইটা কিংবা আমাদের প্রিন্ট কপি গুলো যদি একটু ভালো করে পড়েন কিংবা আমাদের এই ক্লাসগুলো যদি ভালো করে করেন, ইনশাআল্লাহ বিজিবি রিটেনে আমরা একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবো বলে আমরা আশা করি। আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, এটার নাম হলো বিজিবি চূড়ান্ত সাজেশন, যেখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এবছর আসার মতো অনেক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই সাজেশন থেকে এবছর অনেক প্রশ্ন কমন পেয়েছে শিক্ষার্থীরা। এর প্রমাণ হলো আমাদের এর আগের ক্লাসটা।
একদম লাইভ প্রুফ। আমি একটু পরে সাধারণ জ্ঞানেও আপনাদেরকে সেটা দেখাচ্ছি। সো এই সাজেশনটিতে বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি আমরা এবছর আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি গুরুত্বপূর্ণ এইটিএম অংশ তথা রচনা, তারপর ট্রান্সলেশন, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি ভাইভাতে কিরকম প্রশ্ন আসতে পারে বা ভাইভাতে সাধারণত কিরকম ভাইভা হয় তারও কিছু প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনটিতে দেওয়ার চেষ্টা করেছি। সো স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো বা প্রিন্ট কপিগুলো বিক্রি করতেছি, আমরা সেল করতেছি। নিচের নাম্বারে যোগাযোগ করে কিংবা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে নক দিলে আমাদের এই সাজেশনটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবনি। কেমন? দ্রুত একটা কপি অবশ্যই আপনাদের সঙ্গে রাইখা দেবেন কিংবা মোবাইলে রেখে দেবেন। এখন আমরা আলোচনা করি সাধারণ জ্ঞান অংশটিকে নিয়ে। কেমন? সাধারণ জ্ঞান খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। সো সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্ন কয়টি আসবে আমরা আশা করব যে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য ভালো করে আনসার করতে পারি। প্রথমত আমাদের প্রশ্নটা দেওয়া হয়েছিল ঢাকার প্রাচীন নাম কি? আমরা সবাই জানি, বিশেষ করে ঢাকার বাসিন্দারা আপনারা একটু ভালো করে জেনে নেবেন। কারণ আপনাদেরই জায়গার নাম। ঢাকার আর আমাদের রাজধানীর নাম। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর। খ নম্বর হলো মেসি কোন দেশের খেলোয়াড়? মেসি হলো আর্জেন্টিনার খেলোয়াড়। জানি না মেসি কে চেনেন না কিনা। মেসি হলো একজন ফুটবল খেলোয়াড়। তিনি হলেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়। গ নম্বর হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে কোন জেলায়? সেটা হলো রাঙ্গামাটিতে। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি কিন্তু রয়েছে। ঘ নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের কি ফাংশন কয়টি? অর্থাৎ কম্পিউটারে দেখবেন কি, কি ফাংশন লেখা আছে? কি এটা হলো কম্পিউটারের কি ফাংশন রয়েছে হলো আমাদের ১২ টি। টোটাল কতটি রয়েছে প্রিয় বন্ধুরা? কম্পিউটারে কি ফাংশন রয়েছে টোটাল ১২ টি। দেন পরবর্তীতে যেটা রয়েছে এটা আপনারা কোডে দেখতে পাবেন যে কিবোর্ডের উপরে বাটনগুলো দেখতে পাবেন। হ্যাঁ, ঘ নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্ন হলো সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম কি? তথা আপনি যে বাহিনীতে পরীক্ষা দিবেন এই বাহিনীর কিন্তু এর আগের একটা নাম ছিল। সেটা হলো বিডিআর, বর্তমান হলো বিজিবি। নম্বর প্রশ্ন বলছে হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ট্রেনিং একাডেমি বা ট্রেনিং সেন্টার কোথায়? সেটা হলো চট্টগ্রামের সাতকানিয়ায়। কেমন? ৬ নম্বর বলছে হলো এটা ৬ নম্বর হলো ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ কোনটি? সেটা হলো আর্মেনিয়া। বর্গ নম্বর বলছে হলো আম উৎপাদনের শীর্ষ জেলা আর কি শীর্ষ জেলা কোনটি? আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? প্রিয় বন্ধুরা এর সঠিক অ্যান্সার হলো নওগাঁ। রাজশাহী কিন্তু না। ৬ নম্বর হলো বিজিবিতে কজন বীরশ্রেষ্ঠ ছিল? বিজিবিতে টোটাল ২ জন বীরশ্রেষ্ঠ ছিল। বীরশ্রেষ্ঠ। কেমন? ওকে। এরপর নম্বর প্রশ্নে কি তা বলছে? নম্বর প্রশ্নে দেখে আপনারা একটু লক্ষ্য করেন এখানে বলছিল বিডিআর এর সশস্ত্র বিদ্রোহে কতজন সেনা অফিসার নিহত হয়? আপনারা জানেন পিলখানায় একটা বিদ্রোহ আর কি হয় সেখানে সেনাবাহিনীর অনেক মেধাবী সৈনিক আর কি মেধাবী অফিসাররা ওনারা কিন্তু নিহত হয়েছিলেন। তো এরপরে এর আর কি ওনারা প্রায় ৫৭ জনের মতো কিন্তু অফিসার নিহত হন। এটা আপনারা একটু ভালো করে জেনে নেবেন। আপনারা যারা আর্মিতে পরীক্ষা দেবেন বিশেষ করে আপনারা একটু ভালো করে জেনে নেবেন। লং কোর্স কিংবা শর্ট কোর্স আপনারা জেনে পরীক্ষা দেবেন। ভালো করে জানার উচিত আরকি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? তথা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। বিজিবির ৮ টা ব্যাটালিয়নে কতশ সৈনিক থাকে? প্রায় ৮০০ র মতো। এখানে আমার ভুল হতে পারে। আপনারা একটু জানলে জানাই দিয়েন। এটা আরকি স্টার চিহ্ন দিয়ে এখানে একটা রাইখে দিলাম। কি হলো? কি জানি হলো? আচ্ছা এখানে আমি একটা দিয়ে রাখি। যদি আপনারা জানেন তাহলে আমাকে এর সম্ভাব্যটা জানায় দেবেন। মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম হলো নেপাইদ। এরপরে বলছে হলো কত নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? সেটা হলো ১০ নং সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না আরকি। এরপর বলছিল বিজিবি প্রধানের নাম কি? এটা কিন্তু আমি এর আগে যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু আপনাদেরকে বলছিলাম। বিভিন্ন রাজধানীর নামগুলো কিন্তু আমি আপনাদেরকে মনে করার জন্য বলছিলাম যে একটু ভালো করে পড়বেন। তারপর হলো বিজিবি সম্পর্কে একটু আপনারা ভালো করে পড়বেন। ইনশাআল্লাহ আপনারা যদি পরীক্ষা দিবেন সেখানে দেখবেন এখান থেকে বেশ কয়েকটা কিন্তু প্রশ্ন কম পাবেন। সো বিজিবি প্রধানের নাম হলো মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্যার। তো এটাই হলো বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির লিখিত পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে আরকি তার একটা নমুনা প্রশ্ন বা তার একটা কপি প্রশ্ন। সো আপনারা এই প্রশ্নগুলো বা এই নমুনা ক্লাসগুলো বা আমাদের যে নমুনা প্রশ্নগুলো আমরা আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব সেগুলো একটু আপনারা ভালো করে পইড়া যাবেন নি। সো সেগুলো ভালো করে পড়লে হবে কি আমাদের প্রস্তুতিটা আরো ভালো হবে এবং পরবর্তীতে আপনারা যারা পরীক্ষা দেবেন বিজিবিতে বা আপনাদের পরিবার থেকে যারা পরীক্ষা দেবে লিখিত পরীক্ষার সর্বোচ্চটুকু দিয়ে আপনারা চেষ্টা করবেন। কারণ
একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে তো পরবর্তী ধাপে আপনি যাইতে পারতেছেন না অ্যাকচুয়ালি। সো লিখিত পরীক্ষায় অ্যা যতটুকু বলে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলব যে কষ্ট না করলে কৃষ্ণ মেলবে না। সো যদি কষ্ট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এর ফলটা পাবেন না বা এখান থেকে পাবেন না। সো আপনি যদি কষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তীতে এর ফল পাবেন। একটু সময় কষ্ট করেন। একটু আ ইউজলেস যেগুলো ভ্লগ রয়েছে সেগুলো দেখা বাদ দেন। একটু রোস্টিং ভিডিও গুলো দেখা বাদ দেন। একটু, একটু আরকি অনলাইন জগৎ থেকে বাহিরে এসে অফলাইনে একটু পড়ালেখা করেন। ইনশাআল্লাহ বিজিবিতে আপনি হতে যাচ্ছেন এবছরের একজন গর্বিত সদস্য।